স্বাগত জানাচ্ছি টিভিএন 24 এর নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। দর্শক, বরাবরের মতোই দুটো বিষয় থাকছে আমাদের আজকের আলোচনায়। অনুষ্ঠানের প্রথম অংশে আলোচনায় থাকছে ট্রাম্পের নীতিতে কি ভূমিকা রাখবেন ডেমোক্র্যাটরা, এবং দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব হোম লোনের জন্য করণীয় কি। এবং স্বাভাবিকভাবেই এই দুটো বিষয়ে দুজন বিশেষজ্ঞ অতিথি আমার সঙ্গে উপস্থিত থাকবেন স্টুডিওতে। দর্শক, আপনারাও চাইলে যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, চাইলে টেলিফোন করতে পারেন। টিভিএন 24 আমাদের ফেসবুক পেজ, সেখানে লাইভ স্ট্রিমিং হচ্ছে, চাইলে সেখানেও যুক্ত হতে পারেন। যে কোনো মতামত আপনি জানাতে পারেন টিভিএন নিউজ নেটওয়ার্ককে। আর যদি কোনো প্রশ্ন করতে চান আমাদের বিশেষজ্ঞ অতিথিকে, সেই ক্ষেত্রে প্রশ্নও করতে পারেন, লাইভ স্ট্রিমিংয়েও প্রশ্ন করতে পারেন, টেলিফোনের মাধ্যমেও প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন আমার সাথে উপস্থিত বিশেষজ্ঞ অতিথি। দর্শক, 20 জানুয়ারি সোমবার আজকের দিনটি শুধুমাত্র আমেরিকা নয়, পুরো বিশ্বের চোখ কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের দিকে। এখনো অনুষ্ঠানটি চলছে এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় কূটনৈতিক থেকে শুরু করে বড় বড় নেতারা এসেছেন। বেশ জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। কিছুক্ষণ আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বক্তব্য রেখেছেন, তিনি এক্সিকিউটিভ অর্ডারগুলোতে স্বাক্ষর করছেন। এখন পর্যন্ত যে তথ্যগুলো এসেছে আমাদের হাতে, কিংবা ডোনাল্ড ট্রাম্পের এখন পর্যন্ত যে বক্তব্য, অনেকগুলো বিষয় গুরুত্ব পেয়েছে। তিনি ইলেক্ট হওয়ার পর থেকেই কিন্তু অনেকগুলো কথা আসলে বিভিন্ন সময় উঠে এসেছিল, সেগুলোই কিন্তু আসলে সেগুলোর একটি প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেলাম। তিনি তার বক্তব্যে ক্যাপিটাল হিলে যে হামলা, সেই হামলাকারীদের ক্ষমা করার কথাগুলো বলছেন, তাদেরকে ছেড়ে দেওয়ার বিষয়গুলো বলছেন। অতিরিক্ত খনিজ সম্পদ আহরণ করবেন তিনি তার শাসন আমলে, সেই বিষয়টির উপরে গুরুত্ব দিচ্ছেন। বাইডেনের শাসন আমলে যারা ফেডারেল কর্মকর্তারা যারা ছিলেন, তারা যে ধরনের প্রশাসনিক জটিলতাগুলোর মধ্যে দিয়ে গেছেন, রাজনৈতিকভাবে যে জটিলতাগুলোর মধ্যে দিয়ে গিয়েছেন, সেগুলোতে বাড়তি নজর দেওয়ার কথা বলছেন। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার উপরে গুরুত্ব দিচ্ছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে আনার কথা বলছেন। তবে অভিবাসী কমিউনিটির ভেতরে যে একটা আতঙ্কের বিষয় এতদিন বিরাজ করছিল, অভিবাসীদেরকে গণবিতরণের যে কথাগুলো বলা হচ্ছিল, সেই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত আসলে সেরকম বড় ধরনের কোনো তথ্য কিন্তু আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে শুনিনি। এখন অনুষ্ঠান চলছে, সামনের দিকে নিশ্চয়ই আমরা আরো অনেক তথ্য পাবো। আমরা আলোচনা শুরু করতে চাই। আমার সঙ্গে আলোচনার জন্য নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এক্সিকিউটিভ ডিরেক্টর আহনাফ আলম এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। জনাব আহনাফ আলম, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। জি, ট্রাম্পের এখন পর্যন্ত যে বক্তব্য, প্রথমেই আপনার পর্যালোচনা শুনি, কি মনে হচ্ছে? আসলে ট্রাম্পের আজকের ক্ষমতা গ্রহণটি একটি অবশ্যই ঐতিহাসিক ব্যাপার, কারণ আপনারা জানেন যে উনি মানে পরপর দুইবার প্রেসিডেন্ট হচ্ছেন না, উনি একবার গ্যাপ দিয়ে হচ্ছেন। সো এটা অবশ্যই একটি ঐতিহাসিক ব্যাপার, কারণ এর আগে যারা দুইবার প্রেসিডেন্ট ছিলেন সবাই আসলে কন্টিনিউয়াস প্রেসিডেন্ট ছিলেন 2 টার্ম। আর এছাড়াও আপনার যেহেতু ট্রাম্পকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা, সেই হিসাব থেকে বলবো যে অবশ্যই এটি একটি দিন যে মানুষ আজকে দেখছে তার পরবর্তী পদক্ষেপগুলি কি হয়। বিশেষ করে সেই নির্বাচনের মাঠে যে কথাগুলি বলে আসছিল, আমেরিকান ইমিগ্রেশন, তারপরে আপনার এটাই তার মূলত ইয়েগুলি ছিল যে সে ইলিগালদেরকে ডিপোর্ট করবে, মানে ডে 1 থেকে উইদিন এ মিনিট। আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম যে ওর যে হোমল্যান্ড সিকিউরিটির যেই যাকে নমিনেট করলো, ওর একটা সাক্ষাৎকারে সে বললো যে ওরা মানে একদিন ওয়েট করতে চায় না, ইভেন তো ওরা 1 মিনিট থেকে ওরা কাজ শুরু করবে, যেন ওদের কার্যক্রম ওরা যা প্রমিস করেছিল ডোনাল্ড ট্রাম্প সেগুলিকে তারা ইমপ্লিমেন্ট করার জন্য চেষ্টা করবে। তো এখন আসলে আজকে যে এক্সিকিউটিভ অর্ডারগুলি হলো, আমরা কিন্তু ইমিগ্রেশন নিয়ে তেমন কোনো এক্সিকিউটিভ অর্ডার এখনো দেখিনি, তবে বিভিন্নভাবে যতটুকু জানতে পেরেছি যে আপনার ট্রাম্পের গত আমলের যেই বর্ডার যেই নীতিগুলি ছিল ওগুলিকেই আবার রিস্টাবলিশ করার চেষ্টা করবে। বিশেষ করে আপনার বর্ডারে যেই এখানকার যেই আর্মি আছে এটাকে ইমার্জেন্সি ডিক্লেয়ার করে ওখানে আর্মি ডিপ্লয় করবে। এগুলো এখন পর্যন্ত মানে আমরা, যদিও এগুলি এখন অফিসিয়াল কোনো ডিক্লারেশন আসে নাই, কিন্তু বিভিন্ন সংবাদ সংস্থার বরাতে আমরা জানতে পেরেছি। জি, ট্রাম্পের নীতিতে আসলে ডেমোক্র্যাটদের সামনের দিকের ভূমিকাগুলো কি ধরনের হবে? আসলেই পার্টির দুইটা পার্টির দুই ধরনের আপনার আদর্শ তো, কিন্তু আলটিমেটলি আমার মনে হয় যেটা দেশের স্বার্থে ভালো, এটা আসলে দুই দলেই কিছু কিছু ব্যাপারে সম্মত হবে।
কিন্তু তারপরও পলিটিক্যাল খাতিরে আপনার অনেক কিছু ওরা বিরোধিতা করে, কিন্তু আমার মনে হয় এবং যেহেতু রিপাবলিকানদের হোয়াইট হাউস, সিনেট এবং কংগ্রেস, এখানে ডেমোক্রেটরা আসলে তেমন কোনো তেমন ভাবে সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। কিন্তু আপনার কিছু কিছু ব্যাপারে একমত হয়ে, যেটা মানে এক্সট্রিম পর্যায়ে যেন না গিয়ে একটা মিডল একটা কোনো একটা জায়গায় আসা সম্ভব হয়, আমার মনে হয় ডেমোক্রেটরা সেটাই চেষ্টা করবে। জি, ট্রাম্প কিন্তু আসলে একদম নির্বাচনী প্রচারণা শুরুর দিক থেকে যুদ্ধ বন্ধের কথা বলে আসছিল, এবং আপনি জানেন যে ডেমোক্রেটের ওপর কিন্তু সাধারণ মানুষের একটা ক্ষোভ আছে, এবং আমরা দেখেছি যে বিপুল সংখ্যক সুইং স্টেটগুলোতে বিপুল সংখ্যক মুসলিম ভোট হচ্ছে ডেমোক্রেটরা হারিয়েছে। এই যুদ্ধ 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 করে এত কিছু হয়ে গেল, সেই যুদ্ধ আসলে বাইডেন প্রশাসনের সময় বন্ধ করা যেটা সম্ভব হয়নি, ট্রাম্পের সময়ে এসে বলা হচ্ছে যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার কারণে কিংবা ট্রাম্প ক্ষমতা নিবে এইটার একটা বড় ধরনের রাজনৈতিক প্রভাবের কারণে এই যুদ্ধটা বন্ধ হয়েছে। এটাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে যেটা বললাম যে প্রত্যেকটা যুদ্ধের সাথে পলিটিক্স কোনো না কোনো ভাবে ইনভলভ থাকে। ঠিক আপনার ফিলিস্তিন এবং আপনার যে ইসরায়েলের যুদ্ধ, আপনি দেখে থাকবেন যে অনেকভাবে বিশ্ব নেতারা প্লাস বাইডেনও কিন্তু বলেছিলেন যে সিজফায়ারের ব্যাপারে অনেকবার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনো না কোনো ভাবে নেতানিয়াহু কিন্তু এটাতে এগ্রি করেননি। কিন্তু আমরা দেখতে পেলাম যে আপনার ট্রাম্প ইলেক্ট হওয়ার পরে কিন্তু সিচুয়েশন একটু চেঞ্জের দিকে আসছে। যদিও আপনার সিজফায়ারটা কিন্তু বাইডেন প্রেসিডেন্ট থাকা অবস্থায় এক্সিকিউট হয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু আজকে থেকে কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু এটা কিন্তু এক্সিকিউটিভ শুরু হয়েছে কিন্তু গতকালকে থেকে। সো এটা যে শুধু যে ট্রাম্পের কারণে হয়েছে সেটা বলবো না, আমি বলবো যে এটা একটা সামগ্রিক সবার চেষ্টার কারণে হয়েছে। অবশ্যই ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে এটার একটা ভিন্ন মাত্রা আমরা দেখতে পেয়েছি। জি, ট্রাম্পের নির্বাচনী যে ম্যান্ডেটগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেকাংশেই আসলে তিনি যে প্রতিশ্রুতিগুলো যেভাবে দিয়েছিলেন সেই ক্ষেত্রেই আসলে বেশ তৎপরতা রয়েছে। আপনার কাছে কি মনে হয় তিনি আসলে নির্বাচনী প্রতিশ্রুতি কতটা পূরণ করতে সফল হবেন? আসলে যেটা বললাম, যেহেতু তার রিপাবলিকানের আন্ডারে সিনেট এবং কংগ্রেস মানে আছে, তাহলে অনেক ব্যাপারেই তিনি সুবিধা পাবেন। কিন্তু যেটা বললাম যে এখানে আসলে কোনো কিছুই এককভাবে পার্টি লাইনে হয় না, ওরা দেখে প্রত্যেকটা নির্বাচনী স্টেট এবং এরিয়াগুলির উপরে যে কংগ্রেস সিনেট আছে, ওরা আসলে তাদের রায়টুকু প্রদান করে যখন ওরা বিভিন্ন বিলে ভোট দেয়। এখন আমাদের দেখার বিষয় যে আসলে বিলগুলি কিভাবে উত্থাপিত হয়। আর আমরা হয়তো অনেকে জেনে থাকবো যে প্রেসিডেন্ট অনেকগুলি এক্সিকিউটিভ অর্ডার দিবেন, কিন্তু এগুলি কিন্তু কোর্টে এবং সিনেট এবং কংগ্রেসে এগুলি নিয়ে কিন্তু ডিবেট হবে, বিভিন্ন কমিটিতে আলোচনা হবে, কিন্তু সবগুলি এক্সিকিউটিভ অর্ডার চাইলেই যে আসলে সাথে সাথে কার্যকর হবে এমনটা ভাবা আসলে খুবই মুশকিল। এখন আমাদের দেখার বিষয় যে আসলে এক্সিকিউটিভ অর্ডারগুলিতে কি থাকে। এটা তো শুধু ওই যে নামেই হবে না যে ইমিগ্রেন্ট ব্যান করে দিব, কিন্তু এটার ভিতরে কি কি থাকবে সেটা আমাদের আসলে দেখার বিষয়। জি, সিনেট এবং কংগ্রেস হচ্ছে রিপাবলিকানদের অধীনে, যেটা আপনারা বারবার বলছিলেন। ডেমোক্রেটরা কি কোনোভাবেই ট্রাম্পের ক্ষেত্রে একনায়কতন্ত্রের কোনো আশঙ্কার মধ্যে আছে? আসলে আমেরিকান কনস্টিটিউশন এবং এখানকার কোডগুলি এমন ভাবে ডিজাইন করা, ডোনাল্ড ট্রাম্প চাইলেও যে আপনার এককভাবে কোনো কিছু করতে পারবেন বলে আমাদের মনে হয় না। কারণ আপনারা হয়তো দেখেছেন সে যখন 2016 সালে ক্ষমতা গ্রহণ করেছিল, আসার পর পরে কিন্তু একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে 60টি মুসলিম দেশকে ব্যান করার যে পরিকল্পনা করেছিল, বিভিন্ন কোর্টে কিন্তু এটা রিজেক্টেড হয়েছে। সো আমরা হয়তো এবার অনেকগুলো আরো ল অ্যান্ড অর্ডার, যেটা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট ল অ্যান্ড অর্ডার, যদিও এদেরকে বিভিন্ন রাজনৈতিক দল অ্যাপয়েন্ট করে, কিন্তু দিন শেষে এরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমেরিকার পক্ষে, মানুষের পক্ষে তাদের রায়গুলি প্রদান করে। জি, আমরা কিন্তু একটু নির্বাচনের আগ পর্যন্ত দেখছিলাম যে ডেমোক্রেট কিন্তু রিপাবলিকের থেকে অনেক অনেক জায়গায় এগিয়ে আছে। বিভিন্ন গণমাধ্যমগুলোর জরিপে দেখছিলাম যে এগিয়ে আছে, অথবা কোথাও খুব হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কিংবা রিপাবলিক এগিয়ে থাকলেও সেটার হচ্ছে ব্যবধানটা খুব কম। কিন্তু সেই জায়গায় এসে এতটা বড় ব্যবধানের যে হার, এই হারের পেছনে আসলে কি কারণ বলে আপনি মনে করছেন? আসলে আমি মনে করব যে প্রেসিডেন্ট বাইডেনের অনেক আগেই নির্বাচন থেকে সরে গিয়ে প্রাইমারি দেওয়া উচিত ছিল। প্রাইমারি দিলে
কামালা হ্যারিস থেকে বেটার প্রার্থী ডেমোক্রেটরা চুজ করতে পারতো, এটা একটি দিক। কারণ যেহেতু কামালা হ্যারিস বাইডেন প্রশাসনের সেকেন্ড ইনচার্জ, ভাইস প্রেসিডেন্ট, বাইডেন প্রশাসনের যত কিছু হোক না কেন এটার ব্লেমটা কামালার উপরে যাবে। আর কামালা হ্যারিস এজ এ ভাইস প্রেসিডেন্ট হিসাবে অন্যান্য ভাইস প্রেসিডেন্টের তুলনায় তেমন কিন্তু তিনি জনপ্রিয় ছিলেন না। বিশেষ করে ওনার আন্ডারে কিন্তু সাউদার্ন বর্ডারটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব ছিল। আমি বলবো যে উনি খুব বাজেভাবে ফেল করেছেন, শুধু উনি না, পুরো ডেমোক্রেটিক গভর্নমেন্ট এটা বাজেভাবে ফেল করেছে। সো এটার ইফেক্টটা তো অবশ্যই আছে। আর তাছাড়া আপনি জানেন যে দুইটা যুদ্ধ, ইউক্রেন এবং আপনার ফিলিস্তিন ইসরায়েলের ব্যাপারটা, বিশেষ করে একটি সম্প্রদায়ের মানুষ এটাকে খুব কি বলবো যে খুব তাদের অনুভূতিতে খুব লেগেছে যে আমরা সারা বছর ডেমোক্রেটদেরকে ভোট দেই, কিন্তু এই যুদ্ধ এতগুলি মানুষ গণহত্যা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে বাইডেন প্রশাসন তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না। আর তাছাড়া আপনার যেহেতু প্যান্ডেমিকের পরে বাইডেন সরকার ক্ষমতা এসেছে, এখানে যুদ্ধের কারণে প্লাস হলো যে প্যান্ডেমিকের কারণে সাপ্লাই চেনের যে একটা অসুবিধা, খাদ্যদ্রব্য, তারপরে আপনার এখানে তেল, গ্যাস, মানে নানান ধরনের একটা জটিলতার মধ্যে পড়েছিল। কিন্তু সবচেয়ে একটা জিনিস আমার কাছে লক্ষণীয় লাগছে যে আপনার এখানে রিসেশন হওয়ার যে একটা সম্ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু বাইডেন প্রশাসন এটাকে খুব ভালোভাবে হ্যান্ডেল করতে সমর্থ হয়েছে। এবং আমরা দেখব যে আপনার বাইডেন প্রশাসনের যে অনেকগুলি ভালো উদ্যোগের সুবিধা কিন্তু ট্রাম্প প্রশাসন নেবে, এবং আমি বলবো যে ট্রাম্পের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। জি, সেই ক্ষেত্রে আসলে ট্রাম্প কিন্তু আজকে তার বক্তব্যে আরো একটা বিষয় উল্লেখ করেছে, যেটি সাধারণ মানুষের প্রতিদিনের অভিযোগ ছিল। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে এবং জীবিকা নির্বাহ আসলে খুব কঠিন হয়ে পড়ছে। ট্রাম্প বলছে তিনি নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলোর দাম নিয়ন্ত্রণে আনবেন, যেটি বাইডেন প্রশাসন করতে পারেননি বলে আসলে এক অংশের হচ্ছে অভিযোগ। সেই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হয় যে বাইডেন প্রশাসন কেন মানে হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারলেন না? অপরপক্ষে ট্রাম্প প্রশাসন আসলে কতটুকু সফল হবেন? যেটা বললাম, আসলে ইকোনমি যখন খারাপের দিকে যায় এটা কিন্তু খুব দ্রুত যায়, কিন্তু এটাকে ভালোর দিকে আনতে গেলে অনেকগুলি পরিকল্পনার প্রয়োজন। তো ঠিক সেটাই হচ্ছে যে অনেক অনেক ব্যাপারে যেটা বললাম যে বাইডেন প্রশাসন ব্যর্থ ছিল। এখন অনেকগুলি পদক্ষেপের কারণে আপনারা দেখতে পারবেন যে রিসেশনের দিকে যায়নি। সো এখন আমাদের প্রত্যাশা থাকবে যে বিগত যে জিনিসগুলি বাইডেন প্রশাসন করেছে, ট্রাম্প প্রশাসন এর সাথে আরো কিছু অ্যাড করে, বিশেষ করে খাদ্যদ্রব্য কিন্তু এখানের মানে খুব বলবো যে অনেক মানে ঊর্ধ্বগামী ছিল। সো এই জিনিসগুলি আমার মনে হয় যে ট্রাম্প প্রশাসন এগুলি করতে সমর্থ হবে। কিন্তু আসলে এখন আমাদের দেখার বিষয় কিন্তু খাদ্যদ্রব্যের পরে কিন্তু আমাদের যে আরেকটা বিশাল মানুষের চিন্তা, মানে ইমিগ্রেশন নিয়ে কি হবে, এটা নিয়ে কিন্তু আপনারা জানেন যে আমেরিকাতে যে অবৈধ ইমিগ্রেন্ট যেই পরিমাণে আছে, এদেরকে যদি আসলে বিতাড়িত করে তখন কিন্তু দেখবেন যে এখানে খাদ্যদ্রব্যের দাম কমানোর থেকে এটা বাড়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনার সস্তা শ্রমের কারণেই কিন্তু আপনার বিভিন্ন কোম্পানিগুলি কিন্তু আপনার কম দামে খাদ্যদ্রব্য উৎপাদন করতে সমর্থ হয়। ইমিগ্রেশন নিয়ে আসলে যতটা গর্জন শুনে আসছি, আজকে কিন্তু ততটা বর্ষণ দেখিনি। আপনার কাছে কি মনে হয় যে একটা আতঙ্ক, আমাদের কমিউনিটির কথাই যদি বলি, আমাদের কমিউনিটিতে ছিল, সেটি কি আসলে অনেকাংশে কমে আসলো কিনা? আমি বলবো আসলে নির্বাচনের মাঠে মানুষ ভোটের জন্য রাজনীতিবিদরা অনেক কথাই বলে, কিন্তু বাস্তবে এগুলি ইমপ্লিমেন্ট করা খুবই কষ্টসাধ্য। ঠিক ইমিগ্রেশনের ব্যাপারটা ঠিক তেমনই একটি ব্যাপার। কারণ আপনি জানবেন যে 2016 সালে উনি প্রেসিডেন্ট ট্রাম্প আসার পরে যেভাবে বলেছিলেন সেভাবে কিন্তু করতে পারেননি। তো এবারও কিন্তু অনেকটা তেমনই হবে, কিন্তু আমি আমার ধারণা যে গতবার যেভাবে উনি ম্যাচ করেছেন সেভাবে হবে না। সেই জন্য উনি চেষ্টা করছেন যে বিভিন্ন ডেমোক্রেটিক যে স্যাংচুয়ারি সিটিগুলি আছে তাদের মেয়রদের সাথে অলরেডি কিন্তু গোপন বৈঠক কয়েকটা হয়েছে। আমরা দেখেছি 2 দিন আগে আমাদের নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম ওখানে গিয়েছেন, এবং ওনার এখনকার যে বক্তব্য, আমরা কিন্তু গত 3.5 বছরে এমন কোনো স্ট্যান্ড দেখি নাই, কিন্তু হঠাৎ করে ওনার এই দৌড়ঝাঁপটা কিন্তু সাধারণ মানুষ আসলে তেমন ভাবে বলবো যে অনেকে পজিটিভলি নিচ্ছেন, যারা ভাবছেন যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ভালো হবে, কিন্তু আলটিমেটলি
ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের ক্ষেত্রে যে আসলে ইলিগাল ইমিগ্রেন্টরা দায়ী, আমি এটা 100% বিশ্বাস করি না। কারণ এখানকার লোকাল সিটি এবং স্টেটের নিয়ম কানুনের উপরেই কিন্তু সিটি এবং স্টেটের যে শৃঙ্খলার ব্যাপারগুলি কিন্তু জড়িত। সো এখন আমাদের দেখার বিষয় যে উনি কি প্রতিশ্রুতি দিয়ে আসছেন, উনি কিভাবে ট্রাম্প প্রশাসনকে ইলিগালদের ব্যাপারে কি ধরনের ইনফরমেশন দিয়ে সহযোগিতা করবেন, সেটা দেখার বিষয়। এই মাস ডিপোর্টেশন নিয়ে কিন্তু আসলে মেয়র এরিক অ্যাডামসেরও একটা বড় ভূমিকা থাকার কথা, কিংবা সাধারণ মানুষ কিন্তু আসলে তার দিকেও অনেকটা চেয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনের একদম যখন থেকে নির্বাচন হলো, যখন থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করলো, ডেমোক্র্যাট মেয়র কিন্তু আসলে রিপাবলিকানের সুরে কথা বললো। এটা কি শুধুমাত্রই হচ্ছে মামলা থেকে নিজের গা বাঁচাতে, নাকি আসলে ওনার পলিটিক্যাল মতাদর্শ পরিবর্তনের দিকে? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় না পলিটিক্যাল মতাদর্শ উনি পরিবর্তন করে, কারণ উনি কিন্তু মানে বাংলায় যদি বলি সিলমারা ডেমোক্রেট। কারণ উনি এর আগে স্টেট সিনেটর ছিলেন ডেমোক্রেট থেকে, উনি ব্রুকলিন বোরো প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক থেকে, এবং উনি মেয়রও হয়েছেন ডেমোক্রেটিক থেকে। কিন্তু যে ব্যাপারটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন চাচ্ছে যে নিউ ইয়র্ক যেহেতু একটা মানে বলবো যে ইলিগাল ইমিগ্রেন্টদের হাব, সো উনি এখানে যদি মেয়র যদি সহযোগিতা না করে, তার পক্ষে কিন্তু সেভাবে এখানে ইমিগ্রেশন যে ডিপোর্টেশনের কথাটা বলা হচ্ছে, এটা করা সম্ভব না। আর যেহেতু কয়েকদিন আগে আপনার এরিক অ্যাডামসের সাথে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের একটা টানাপোড়েন শুরু হয়েছে, বিশেষ করে ওনার বিরুদ্ধে যে ব্রাইবারি মামলাটা হয়েছিল, ওর দুর্নীতি সহ, সো উনি এটাকে আসলে সহজভাবে নেননি। উনি বলার চেষ্টা করছেন যে ওনার বিরুদ্ধে এটা পলিটিক্যাল একটি মামলা, এবং উনি হয়তো অনেকে ধারণা করছে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওনাকে গ্রিন সিগন্যাল দিয়েছে যে ওনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার একটা সম্ভাবনা আছে। তো এখন আসলে এটা একটা মিক্সড প্রতিক্রিয়া। কিন্তু আমি বলবো যে গত 3.5 বছরে মেয়র এরিক অ্যাডামস মানুষের প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি, উনি অনেকটাই ব্যর্থ হয়েছেন। এখন উনি হয়তো শেষ সময়ে চেষ্টা করছেন যে যদি মানুষের আস্থাটুকু অর্জন করা, কিংবা মানে যেভাবে মানুষ ওনাকে ভোট দিয়েছে, যদি কিছু একটা করা যায় আর কি। এখন দেখার বিষয়, কারণ নির্বাচনের কিন্তু আর বেশি সময় নেই। আপনারা হয়তো জানেন যে এখানে জুন মাসে প্রাইমারি হবে। তো এখন উনি যে আবার ইলেকশন করবেন সেটাও কিন্তু ডিক্লেয়ার করেননি। আবার ডেমোক্রেট থেকে অনেকেই কিন্তু ওনাকে চ্যালেঞ্জ দিচ্ছেন। এখন আসলে দেখার বিষয় যে, কারণ ফেব্রুয়ারি মাসের পরে বোঝা যাবে যে কারা কারা প্রার্থী হচ্ছে। জি, আপনার কাছে কি মনে হয় যে এই অভিবাসী কমিউনিটি নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলকে আসলে কতটা পাশে পাবেন? কারণ তিনি আসলে ডেমোক্রেট হলেও কিন্তু সাম্প্রতিক সময় তার বক্তব্যগুলো আমরা দেখছি যে অনেক ক্ষেত্রে তিনি অনেক ডিপ্লোম্যাটিক বক্তব্য রাখছেন। আসলে পলিটিক্স এমন একটা ব্যাপার যে আসলে চাইলে অনেক কিছু একভাবে করা যায় না। কারণ আপনারা জানেন যে স্টেট এবং সিটি গভর্নমেন্ট গুলি চলে কিন্তু মানুষের ট্যাক্সের উপরে, এবং ফেডারেল থেকে অনেক ফান্ডিং আসে। এখন পলিটিশিয়ানরা আসলে চেয়ারে বসে অনেক কথা বলেন, কিন্তু বাস্তবে কোনো কিছু করতে গেলে আপনার একটা গিভ এন্ড টেক সিচুয়েশন, মিডল পয়েন্টে আসতে হয়। স্টেটকে এই সুবিধা দিবে, আমরা প্রশাসনকে এই সুবিধা দিব। এখন যেটা বললাম যে আসলে মাত্র তো আজকে প্রথম দিন, আরো কয়েকদিন না গেলে আসলে এটা বোঝাটা খুব মুশকিল হবে। তবে আমি বলবো যে ক্যাথি হোকাল কিন্তু তেমন কোনো জনপ্রিয় গভর্নর নয়, যদিও আমরা সবাই ডেমোক্রেট, কিন্তু আসলে তিনি অনেকগুলি ব্যাপারেই কিন্তু তেমন যে ভালো ভূমিকা রাখতে পারছেন। বিশেষ করে আপনার এই যে ক্রাইম যে বাড়ছে, আসামিকে ধরার পরে দেখা যায় যে 1-2 ঘন্টার পরে কিন্তু বেল পেয়ে যাচ্ছে। এটা কিন্তু আসলে অনেকে আমরা মেয়রকে দোষ দেই, কিন্তু এই রুলস গুলি হয় কিন্তু স্টেট থেকে। এটার পিছনে কিন্তু ক্যাথি হোকাল সহ যারা স্টেট লেজিসলেটর আছেন, ওদেরকে আসলে কিন্তু কাজ করতে হবে। তো যেটা বললাম যে আজকে তো প্রথম দিন, আরো কয়েকদিন যাওয়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কোন দিকে যাচ্ছে। আহনাফ আলম, আমরা তো শেষ পর্যায়ে এসেছি। আপনার কাছে শেষ পর্যায়ে শুনি যে নিউ ইয়র্কের আসলে অনেক রকমের সমস্যা আছে, এখানে অনেক সংস্কার প্রয়োজন, এখানে অনেক ক্ষেত্রে অনেক খাতে বাড়তি নজরদারি প্রয়োজন। নিউ ইয়র্কে আমরা ডেমোক্রেট অধ্যুষিত স্টেট হিসেবেই জানি। ডেমোক্রেট অধ্যুষিত এই স্টেট আসলে ট্রাম্প প্রশাসনের সময়ে কেমন থাকবে বলে আপনি প্রত্যাশা করছেন? আমি বলবো আসলে এখানকার মানুষগুলি আসলে সবাই তো কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, কিন্তু দিন শেষে এরা কিন্তু আমি বলবো যে এদের সিটিকে এবং এদের কান্ট্রিকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। এটা যে দলই করুক না কেন।
তো দিন শেষে আমি বলবো যে ওদের সিটির জন্য যেটা ভালো পলিটিশিয়ানদের সেটাই করা উচিত, কারণ দিন শেষে এরা কিন্তু মানুষের ভোটে নির্বাচিত হয়। এখন যেটা বললাম যে প্রত্যেকটা অঞ্চলের ইভেন দো সিটি এবং স্টেটের মধ্যে প্রত্যেকটা নেবারহুড কিন্তু ডিফারেন্ট। ধরেন আমরা যারা জ্যাকসনাইটে থাকি, এটা কিন্তু মানে সাউথ এশিয়ান ইমিগ্রেন্ট হিস্প্যানিক কমিউনিটি। আবার আমরা যদি ম্যানহাটনের দিকে যাই কিংবা ব্রুকলিনের দিকে যাই, কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু এরিয়াগুলি আলাদা। এখন এই কোন জিনিসটা এক একটা মানে গভর্নমেন্টের অ্যাকশন কিন্তু এক একটা কমিউনিটির এগেনিস্টে যাবে, এটা যে সবার পক্ষে যাবে এমন কোনো কথা না। সে যে জিনিসটা বললাম যে আসলে এখন আমাদের দেখার বিষয় যে সিটি এবং স্টেট গভর্নমেন্ট ট্রাম্পের সাথে কিভাবে কাজ করে। কিন্তু আমার মনে হয় যে ট্রাম্প যেভাবে বলেছে যে একেবারে ম্যাস ডিপুটেশন, এটা নিউ ইয়র্কের পক্ষে এটা সম্ভব না, এটা হবে না। হ্যাঁ, যাদের অভিযোগ আছে, আমিও কিন্তু একজন বলবো যে অ্যাক্টিভ সিটিজেন হিসাবে আমারও প্রত্যাশা থাকবে যারা অপকর্ম করবে তাদের সাজা হওয়া উচিত, এবং একেবারে ম্যাস ডিপুটেশনের আগে তাকে আত্মপক্ষ সমর্থন করে তাকে আইনের যে ইয়েগুলি আছে সেগুলি তার মানবাধিকার যেন লঙ্ঘিত না হয়, সেই জিনিসগুলি আমাদের দেখতে হবে। জি, আনাপ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দ্য ভিউজ অনুষ্ঠানে সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি। যারা লোন করে বাড়ি কিনতে চাচ্ছেন কিংবা পরিকল্পনা করছেন, তাদের জন্যই আমাদের আজকের এই আয়োজন, হোম লোনের জন্য করণীয়। এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারাও যুক্ত হতে পারেন। টেলিভিশনের স্ক্রিনে ফোন নাম্বার রয়েছে, TVN24 ফেসবুক পেজ, সেখানেও লাইভ স্ট্রিমিং হচ্ছে। যে কোনো মাধ্যমে যুক্ত হতে পারেন, যে কোনো মতামত দিতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই মুহূর্তে আমার সাথে অনলাইনে যুক্ত হচ্ছেন বিশেষজ্ঞ অতিথি SNS হোম লোনসের লোন অফিসার নাসির সবুজ। জনাব নাসির সবুজ, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। থ্যাংক ইউ টিভিএন আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং থ্যাংক ইউ আপনাকে প্রোগ্রামটা হোস্ট করার জন্য। জি, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হোম লোনের জন্য করণীয়, তবে শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে লোন করে বাড়ি কেনা ভালো নাকি একবারেই হচ্ছে যে ফুল পেমেন্ট করে বাড়ি কেনা ভালো, মানে দুটোর সুবিধা অসুবিধার পার্থক্যটা যদি বলতেন। দুটার অসুবিধা পার্থক্য হচ্ছে এই যে, মনে করেন আপনি যদি ক্যাশ পে করেন তাহলে তো আপনার বেসিক্যালি আর কোনো মান্থলি পেমেন্ট থাকবে না, শুধু ইয়ারলি ট্যাক্স আর ইন্স্যুরেন্সটা দিলে হলো। আর একসাথে এত টাকা জমানো অনেক সময় আমাদের জন্য অসম্ভব হয়ে পড়ে। এই জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে আপনি লোন করে যদি বাড়ি কিনেন, তাহলে আপনি মান্থলি পেমেন্টটা দিয়ে গেলেন, আর ওভার দ্য টাইম বাড়িটাও আপনার হয়ে গেল। এইটাই। হোম লোনের আসলে ধরনগুলো আসলে কি কি? সো আপনি যদি ট্রেডিশনাল ওয়েতে যান তাহলে গভর্নমেন্ট ব্যাংক 3 ধরনের লোন আছে, কনভেনশনাল, সরি 4 ধরনের, কনভেনশনাল, FHA, USDA আর BA লোন। ওইগুলোতে বেসিক্যালি আপনি লোয়ার রেট পাবেন মার্কেট রেট অনুযায়ী। তাছাড়া আছে নন QM লোন, যেগুলা গভর্নমেন্ট ব্যাংক না, সেই নন QM লোন গুলোতে আপনি মনে করেন ইন্টারেস্ট রেট এবং অরিজিনেশন চার্জ গুলো অনেকটা বেশি আছে। সো এটা ডিপেন্ড করে আপনি কোন সিচুয়েশনে কিভাবে আপনি কোয়ালিফাই করেন এর উপরে। জি, কোয়ালিফাই এর উপর যেহেতু ডিপেন্ড করে, আমি একটু শুনবো আপনার কাছে যে আসলে কোয়ালিফাইং এর যোগ্যতাটা আসলে মানে কি কি যোগ্যতা আসলে লাগে, কারা আসলে কোয়ালিফাই হোম লোনের জন্য? সো বেসিক্যালি যাদের ফর কনভেনশনাল লোন, যাদের ক্রেডিট ভালো 621 এর উপরে, ডাউন পেমেন্ট মিনিমাম 3% বা তার উপরে দিতে পারবেন। আর FHA লোন হচ্ছে আপনার কোনো ক্রেডিট স্কোর না থাকলে অনেক সময় লোনগুলো হয়, আর আপনার ভালো ইনকাম, তারপর আপনার ডাউন পেমেন্টের টাকাগুলো থাকতে হবে। আর BA লোনে মনে করেন ভেটেরানস এর জন্য যেগুলো, ওইগুলোতে কোনো ডাউন পেমেন্ট ছাড়াও লোন কিনা যায়, ক্রেডিট স্কোর 580 বা এর উপরে থাকলেই হয়। আর USDA তে অনেক সময় 580 প্লাস এবং আপনার ডাউন পেমেন্টের টাকাগুলো থাকতে হয়। ডাউন পেমেন্ট আসলে সর্বনিম্ন কতটুকু হওয়া কিংবা সর্বোচ্চ আসলে কতটুকু দিতে হয়? সর্বনিম্ন মনে কনভেনশনাল লোনে 3%, FHA তে 3.5, VA লোন গুলোতে কোনো ডাউন পেমেন্ট লাগে না, আর USDA লোনে সেম 3.5% দিলেই হয়। আর সর্বোচ্চ আপনি যতটুকু পারেন ততই ভালো, কারণ আপনার পেমেন্টটা তখন শুরু হয়ে আসলো, মান্থলি পেমেন্টটা। জি, লোনের জন্য আসলে কি ধরনের কাগজপত্র দরকার হয়, কি কি ডকুমেন্টেশন দরকার হয়? হ্যাঁ, মনে করেন আপনি যদি W2 এমপ্লয়ি হন আর যদি আপনার ফিক্স ইনকাম থাকে, তাহলে শুধুমাত্র 1 বছরের W2 থাকলেই হয়। আর
কারেন্ট জব থাকতে হয়, 1 মাসের পে স্ট্যাব, তারপর আপনার ক্রেডিট ভালো থাকতে হয়। আর যদি প্রাইমারি কিনেন তাহলে টাকা ব্যাংকে না থাকলেও আপনি গিফট নিয়ে এনে কিনতে পারবেন। আর যদি আপনি সেলফ এমপ্লয়েড বা বিজনেস ওনার হন তাহলে আপনার 2 বছরের ট্যাক্স রিটার্ন, আর ক্রেডিট তো ডেফিনেটলি ভালো থাকতে হবে, আর ব্যাংক স্টেটমেন্ট। জি, আপনি ক্রেডিট স্কোর 61 এর কথা বলছিলেন। ইনকামের কথা যদি আমি বলি, যে অ্যাপ্রক্সিমেটলি আসলে কি ধরনের ইনকাম থাকলে তিনি আসলে সেই ক্ষেত্রে লোন পাবেন? এইটা ডিপেন্ড করতেছে আপনি কত লোন কিনবেন এর উপরে। কারণ আপনি ওই জায়গায় যদি কনভেনশনাল লোন করতে যান তাহলে আপনার ইনকামের আপনার কোয়ালিফাইং রেশিও হচ্ছে 50%। সো আপনি যদি 5,000 টাকার মান্থলি 5,000 টাকা ইনকাম করেন তাহলে আপনার সবকিছু খরচ টরচ মিলাইয়ে 2,500 টাকার উপরে আপনার কিন্তু এক্সপেন্ডিচার যাইতে পারবেন। সো এইটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনি লোন অ্যামাউন্ট কত নিচ্ছেন এর উপরে। জি, হোম লোন নেওয়ার সময় অনেকেই আসলে হিডেন চার্জের কথা বলে থাকে, সেই ব্যাপারে আসলে কি ধরনের সতর্কতা দিবেন কিংবা কি ধরনের পরামর্শের কথা বলবেন? এখানে হিডেন চার্জ বেসিক্যালি আপনি যদি ব্রোকার থেকে কিনেন তাহলে ব্রোকারের ক্ষেত্রে আপনি দেখতে পারেন 2 ধরনের চার্জ আছে। এক হচ্ছে ওই ব্রোকার কিভাবে গেট পেইড। যদি লেন্ডার পেইড হয় তাহলে দেখবেন ডিফারেন্ট কলামে আছে ও পেইড। আর যদি আপনি দেখেন বড়োয়ার পেইড লোন থাকে তাহলে দেখবেন ওইখানে ওই ক্লোজিং ডিসক্লোজার এক জায়গায় লেখা থাকবে বড়োয়ার কত পে করতেছে। তারপর আপনি দেখবেন আবার অন্য সেকশনে গিয়ে দেখবেন যে ওই জায়গায় আবার লেন্ডার ক্রেডিট দেওয়া। আর মর্গেজের ক্ষেত্রে বেসিক্যালি আমি যে মনে করি ওইখানে হিডেন কোনো চার্জ রাখার কোনো নাই, সুযোগ নেই, কলাম নাই বা কিছুই নাই। ওইটা বেসিক্যালি প্রাইসিং এর উপরে ডিপেন্ড করে। আপনি যদি প্রাইসিং মনে করেন পার রেট থেকে নিচে ইন্টারেস্ট রেট নিতে চান তাহলে অবশ্যই আপনাকে অরিজিনেশন চার্জ বা অরিজিনেশন পয়েন্ট পে করতে হবে। আর যদি আপনি মার্কেট রেটের উপরে যান তাহলে আপনি ক্রেডিট পাইবেন এর এগেইনস্টে। সো এখানে হিডেন চার্জ করার কোনো স্কোপই নাই। হোম লোন আসলে যারা নিবেন সেই ক্ষেত্রে আসলে তাকে তো অনেকগুলো বিষয় চিন্তা করতে হবে। বড় বড় কোন বিষয়গুলোর দিকে আসলে খুব বেশি সচেতন থাকতে হবে, কোন দিকগুলো মাথায় রাখতে হবে, আপনি কি পরামর্শ দিবেন? তো হোম লোনের ক্ষেত্রে প্রথমে যদি রেগুলার কনভেনশনাল বা ট্রেডিশনাল মর্গেজের ক্ষেত্রে আমরা প্রথমে ক্রেডিট স্কোরটা খুব একটা ভাইটাল রোল প্লে করে। সো যে ওইখানে লেট পেমেন্ট, চার্জ অফ বা এগুলো না থাকলেই সবচেয়ে ভালো। ক্রেডিট স্কোর আপনার যত ভালো হবে আপনার ইন্টারেস্ট রেটটা তত আপনার ফেভারে থাকবে। তারপর হচ্ছে আপনার কাজ, যদি আপনি মনে করেন ভালো কাজ করেন বা আপনার ইনকাম বেশি থাকে তখন ডেফিনেটলি আপনি বড় লোনের জন্য কোয়ালিফাই করবেন। তারপর হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বা জমানো টাকা। আপনি যদি প্রাইমারি কিনতে চান তাহলে আপনি হয়তো সম্পূর্ণ টাকাই গিফট হিসাবে আনতে পারেন, কিন্তু যদি ইনভেস্টমেন্টে যান তখন অনেক ক্ষেত্রে অনেক লেন্ডার গিফট এলাও করে না, আপনি তখন ওই জমানো টাকা থেকে ইয়ে করতে হবে। সো বেসিক্যালি এই 4 জিনিসগুলোই আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে, যে আপনার ক্রেডিট কেমন, আপনার ইনকাম কেমন, আপনার বর্তমানে সেট কত আছে। জি, 2025 সালে আসলে আমেরিকার হাউজিং মার্কেটটা কেমন হবে বলে আপনার মনে হচ্ছে? আমাদের মনে হচ্ছে 2025 সালে হাউজিং মার্কেটটা খুবই ভালো হবে। আপনি যদি রিসেন্টলি দেখেন প্রেসিডেন্ট ট্রাম্প অলরেডি অ্যানাউন্স করেছেন যে উনি ফেনিমের চিফ হিসাবে বিল পোল্ট্রিকে অ্যাপয়েন্টমেন্ট করবে। বিল পোল্ট্রি আপনি পোল্ট্রি হাউসের আমেরিকার একটা বড় বিল্ডার হিসাবে পরিচিত। সো তাছাড়া ট্রাম্পের উনি তো রিয়েল এস্টেট ব্যবসায়ী বা সব দিক দিয়ে মনে করেন যেটা যে হাউজিং মার্কেট খুবই ভালো, এবং আমরা আরো প্রেডিক্ট করতেছি যে ইনফ্লেশন হয়তো কমে আসবে। সো রেটটা অনেকটা ফেভারেবল 6 বা 5.87 এর মধ্যে চলে আসবে রিসেন্টলি। জি, আচ্ছা, কেউ যখন হচ্ছে লোন নেয় এবং সেই লোন যদি তিনি শোধ করতে না পারেন তাহলে আসলে পরবর্তীতে কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, লোন নেওয়ার পর যদি উনি লোন শোধ না করতে পারেন তখন ওরা কয়েকটা অপশন দেয়। প্রথমে মনে করেন ফরবেরেন্সে দেয় অ্যাটলিস্ট 6 মান্থ। তারপরে যদি 6 মান্থের ভিতরে উনি রিকভার না করতে পারেন তাহলে আরো 6 মান্থ অনেক সময় নেওয়া যায়। তারপর যদি মনে করেন উনি তারপরে পারেন না, তারপর উনাকে লোন মডিফিকেশনের অপশন দেয়।
তো লোন মডিফিকেশনেও যদি উনি কোয়ালিফাই বা রিকভার না করতে পারেন, তারপর যদি গড়ের ভ্যালুটা অ্যাপ্রিসিয়েশন হয়, উনি গোটা সেল করে দিয়ে উনার ডাউন পেমেন্ট বা অন্যান্য খরচগুলো বের করে নিয়ে আসতে পারেন। ওটাও যদি না হয় তাহলে উনি শর্ট সেলের মাধ্যমে ব্যাংকে গোটা দিয়ে দিতে পারেন। ব্যাংক সেল করে মনে করেন উনাকে শর্ট সেল হলে অনেক সময় উনাকে কিছু টাকা রিলোকেশন হিসাবে দেয়, নতুবা জিরো ব্যালেন্স আউট করে দেয়। তারপর যদি না হয় তাহলে তো আর গোট ফরক্লোজারে ছেড়ে দিতে হয়, ব্যাংক তার নিয়ে গোটা পরে সেল করে দিতে। বাট এর মধ্যে অনেকগুলো অপশন আছে কিন্তু ইউটিলাইজ করার মতো, 2-3 বছর সময় ওরা দিয়ে দেয়। আপনি যদি একটার পর আর একটা অপশন ট্রাই করেন, হাত ছাড়াও আর কোনো উপায় নাই। জি, সুদের সময়সীমা কমানো কিংবা মাসিক কিস্তি কমানোর কোনো উপায় কি নেই বেশি ক্ষেত্রে? অবশ্যই আছে, কয়েকটা উপায় আছে। এক তো হচ্ছে আপনি যদি চান রিফাইন্যান্স করতে পারেন রেট কমানোর পর। না হলে অনেক এখন মনে করেন 90-95% মর্গেজ কোম্পানি ওরা রিকাস্টিং অফার করে। আপনি 10,000 বা এর বেশি যদি পেমেন্ট একসাথে দিয়ে দেন, তাহলে আপনি ফোন করে ওদের বলতে হবে যে হ্যাঁ আমরা ওইটা নতুন করে রিকাস্টিং করবো। সো ওরা নতুন করে নতুন পেমেন্ট অ্যামাউন্ট অথবা নতুন টাইমলাইন আপনাকে দিয়ে দেবে। জি, আমরা আপনার কাছ থেকে আরো অনেক তথ্য জানার চেষ্টা করব। তার আগে দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে, আমি একটু টেলিফোন নিয়ে আসতে চাই। নাসির সবুজ সঙ্গেই থাকবেন। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি মিলন বলছি ব্রঙ্কস থেকে। জি দর্শক, ভালো আছেন সবাই? জি আমরা ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। নিশ্চয়, অনেক ঠান্ডা। আমার একটা প্রশ্ন হলো ভাইয়ার কাছে, সেটা হলো আমি 3 ফ্যামিলি বাড়ি কিনেছি। তো আমি এখানে 22% ডাউন পেমেন্ট দিয়েছি এবং কন্টিনিউ আমি মর্টগেজের টাকাটাও দিয়ে আসতেছি। তো এখন আমি যদি আমার এই বাড়ির কোনো ডেভেলপ করতে চাই, মানে রিনোভেশন বা রিকনস্ট্রাকশনে ওই ধরনের কিছু করতে চাই, সেই ক্ষেত্রে আমি সিটি থেকে কোনো লোন বা আমার যে আর্থিক সহযোগিতা যদি লাগে, সেটা আমি কিভাবে আগাতে পারবো? আর বিশেষ করে হলো কি, অনেক ব্যাংক থেকে আমাকে অফার দিচ্ছে লোন নাও। আমি যখনই লোনের জন্য করি, দেখা গেছে যে ইনকামের এটা দেখে বলে তুমি 20,000 পাবা, 16,000 পাবা, বাট অ্যাটলিস্ট আই নিড 100,000 ওভার। বাট আমার ইনকাম এবং আমার ডাউন পেমেন্ট সবই কন্টিনিউ। ইভেন কি আমার মর্গেজের টাকা ছিল $4,116, বাট আমি প্রতি মাসে 5,000 করে দিচ্ছি। এরপরে আমি এখন বলছি যে আমার কিছু রেনোভেশন করব, আই নিড মানি। তো এই ক্ষেত্রে সিটি থেকে বা স্টেট থেকে হোক, ফেডারেল থেকে হোক, আর বা অথবা ব্যাংকের থেকে কি উপায়ে আমি আরো কিছু টাকা লাগে অ্যাবাউট 100,000 লোন নেওয়ার পসিবিলিটি আছে? তবে আমি রিফাইন্যান্সে এখন যাব না, বিকজ এখন হলো ইন্টারেস্ট রেটটা এখনো সেই পর্যায়ে যায়নি। তো রিফাইন্যান্স ছাড়া আর কি উপায়ে বা কিভাবে আগাতে পারবো? জি নাসির সবুজ, কাইন্ডলি যদি বলতেন। উনি যদি রিফাইন্যান্স করতে না চান তাহলে আরেকটা অপশন আছে, হোম ইকুইটি লাইন অফ ক্রেডিট। উনি যদি উনার প্রাইমারি হাউস থাকে তাহলে উনি গড়ের যে বর্তমান মার্কেট ভ্যালু এর 90% পর্যন্ত উনি লোন নিতে পারবেন। এইটা না হলে যদি আপনাদের নিউ ইয়র্কে যদি হাউস রিনোভেশন প্রোগ্রাম বা রিমডেল প্রোগ্রাম থাকে তাহলে ওইগুলো থেকে উনি আবার সাহায্য নিতে পারেন, বা অনেক সময় লোন দেয় ওরা। সো উনি আমার মনে হয় হিলাক অথবা ওই সিটির বা স্টেটের কোনো করলে সবচেয়ে ভালো হয়। জি আমার মনে হয় দর্শক তার প্রশ্নের উত্তর স্পষ্ট হয়েছেন। আমরা আরো একটি টেলিফোন নিতে চাই। দর্শক কে আছেন সাথে, নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ব্রঙ্কস থেকে বলছি, আমার নাম আউয়াল। আমি কয়েকদিন আগে একটা বাড়ি সাইন করছি, কিন্তু সাইনের সময়সীমা দিচ্ছে 6 মান্থ। একজন বাড়িতে আছে, বাড়িতে এখনো ওঠে নেই, ইভিকশন আছে। তবে আমার ক্রেডিট স্কোর ভালো আছে, অলমোস্ট 18 আছে। আমার ব্যাংকের টাকাও আছে। তা আমি কি লোন পাইতে পারিনি ওভার দ্য $1 million? এর মধ্যে আমার ইন্টারেস্ট কত পাবো? নাসির সবুজ, সরি আমি প্রশ্নটা সম্পূর্ণ শুনতে পারিনি। দর্শক আপনি কি প্রশ্নটি আরেকবার করবেন? আমাদের অতিথি শুনতে পাননি।
আচ্ছা, আমি বলতেছি যে আমার ক্রেডিট স্কোরও ভালো আছে, ব্যাংকের টাকাও আছে। আমি 20% ডাউন পেমেন্ট দেবো। আমি এখনো বর্তমান বাড়ি যে সাইন করছি এখনো লোন হয় নাই। লোনের জন্য অ্যাপ্লাই করবো আফটার 27 এর পরে, ট্যাক্স ফাইল দেখায়। এখন আমি ইন্টারেস্ট রেটটা কত পাইতে পারি? আর ক্রেডিট স্কোর অলমোস্ট ওভার 8 আছে। জি জি, সো আপনার যদি ইনকাম দিয়ে কোয়ালিফাই হয় তাহলে তো ডেফিনেটলি ক্রেডিট স্কোর আপনার ভালো আছে। তাহলে আপনি যদি ট্যাক্স ফাইলের পরে ওই অনুযায়ী ট্যাক্স ফাইল করে আপনি ইয়ে করেন তাহলে তো ডেফিনেটলি হবে আপনার মর্গেজ। উনি জিজ্ঞেস করছিলেন যে আসলে তিনি কতটুকু লোন পেতে পারেন। ওইটা ডিপেন্ড করে আপনি ওই যে বললাম না ইনকামের উপরে, উনার মান্থলি ইনকামের ওই 50% পর্যন্ত উনার মর্গেজ পেমেন্ট যদি কভার করে তাহলে উনি ওইটা পেতে পারেন। জি, যারা আসলে লোন নিতে চায় তাদের জন্য সরকার কিংবা ব্যাংক আসলে কি ধরনের সুবিধা কিংবা স্কিম অফার করে? হ্যাঁ, সো সরকার অনেক সময় মনে করেন ফার্স্ট টাইম হোম বায়ারদের অনেক অপরচুনিটি ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট অফার করে। এটা ডিপেন্ড করে ওই সময়কার অ্যাডমিনিস্ট্রেশন কি অফার করে। তারপর অনেক সময় স্টেট থেকে অফার করে, মনে করেন আমাদের মিশিগানে আছে মিস্টা একটা প্রোগ্রাম। তারপর অনেক সময় ফেনিমে ফ্রেডিমে অফার করে 5,000 10,000 ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট। তাছাড়া বিভিন্ন ব্যাংক অনেক সময়, কারণ ব্যাংকগুলো তো প্রফিট অর্গানাইজেশন, ওদের অনেক সময় অফার করতে হয় ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট বা ফ্রি ক্লোজিং কস্ট এইগুলো। সো এইগুলো ডিপেন্ড করে আপনি শাপ অ্যারাউন্ড করে দেখতে হবে কখন কোন জায়গায় কোন অফারটা চলতেছে, সেই অনুযায়ী আপনাকে প্রস্তুতি নিয়ে এবং সেই অনুযায়ী আপনাকে এগোতে হবে। সো এটা কোনো ফিক্স অ্যামাউন্ট না যে এই সময়ে এত টাকা দিবে ওই সময় এত টাকা, এটা না। এটা মনে করেন এভরি টাইম ইজ গেট চেঞ্জ। আপনি ওই সময়ে যে ব্যাংকে বা যে এজেন্সি আপনাকে ডাউন পেমেন্ট অ্যাসিস্ট্যান্ট দেবে ওই অনুযায়ী ওদের ক্রাইটেরিয়া মিট করলে আপনি ওইটা পাবেন। জি, নাসির সবুজ, আমরা আমাদের আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। থ্যাংক ইউ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। দর্শক, ধন্যবাদ জানাবো আমার পক্ষ থেকেও। টিভিএন এর দ্য ভিউজ অনুষ্ঠানে এই ছিল আজকের মতো। টিভিএন 24 এর সঙ্গেই থাকুন সবসময়। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।